তোমরা একটু বলো তোমাদের রেকর্ড দেবা, কি মনে হয় রেকর্ড ক্লাস কি শিক্ষার্থীরা দেখে? আর যে কাশির যে অবস্থা, অনেকেই দেখে তো। দেখে অনেকে তো। আসলে আমাদের ইউটিউবে আপলোড করা লাগে যে কারণে। তারপর দেখলেই দেখলেই ভালো, না দেখলে আর। ঠিক তোমরা আছে। একটু ভাবো, যদি তোমাদের কোনো থাকে যে স্যার এই টপিকটা যদি একটু আলোচনা করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, সেটা একটা বিষয়। না হলে আমরা যথারীতি শব্দ বা পথ, হ্যাঁ, এই দুইটা যে কোনো একটা যাবো। আমরা পূর্বের ভিতর যে আলোচনা করেছি তার ভিতরে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, এই সব সমাসের আলোচনা হয়েছে। আমি আর ওই দিকে আজকে না যে একটু এগিয়ে যাই ক্লাসের দিকে, ঠিক আছে? ধরো আমরা অব্যয়ীভাব সমাস অনেক সময় তোমরা মিলিয়ে ফেলতে পারো কোনো কোনোটার সাথে। যেমন এর সংজ্ঞাটাকে একটু বোঝা দরকার। তার আগে আমরা হচ্ছে কি সেটা একটু দেখে আসি। যথারীতি উদাহরণ থেকে আমাদের যে ব্যাখ্যা করার টেন্ডেন্সিটা আছে সেটা থেকে আমরা আসি না। জানু যে শব্দটি, এর সাথে তোমাদের পরিচয় আছে? মানে কি? কেউ একজন? হাঁটু। স্যার, হাঁটু। উড়ু। হাঁটু। জানু মানে হচ্ছে হাঁটু। জি স্যার। এখন এই জানু পর্যন্ত লম্বা বা লম্বিত, যেভাবে হোক, দেখো হচ্ছে জানু, লম্বিত। এখন এই যে তিনটে শব্দই এখানে সংক্ষেপিত হয়েছে, তা তোমার জানু আছে, লম্বিত আছে, এই যে, তাহলে আটা এসেছে কিসের পরিবর্তে? ওই যে পর্যন্ত শব্দটার পরিবর্তে এসেছে। অর্থাৎ পর্যন্ত শব্দটা যে অব্যয়টায় পরিণত হয় সেটি হচ্ছে আ। ঠিক একইভাবে দেখো মরণ পর্যন্ত, পর্যন্তটা পরিণত হয়েছে কিসে? যথারীতি আতে। বলা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত। পাকে পরিণত করলাম পাদতে, মাথাকে পরিণত করলাম মস্তকে, আর আটা এসেছে পর্যন্ত থেকে। সবকটা শব্দেই দেখো শব্দের শুরুতে যুক্ত হয়েছে, তাই না? তাহলে এই পদটার নাম সমস্ত পদ, তুমি এটা জানো। এই যে যে পদগুলো তৈরি হয়েছে, তাহলে সমস্ত পদে অব্যয়টা যুক্ত হয়েছে কোথায়? পূর্বে। এই কথাটা আমরা এই কাজের থেকে পেলাম যে সমস্ত পদে পূর্বপদ, পূর্ব পদে অব্যয়টা যুক্ত হবে। সমস্ত পদে তাহলে অব্যয়টা যুক্ত হয় কোথায়? পূর্ব পদে। আর দেখো এইখানে জানু বা লম্বা, এইটার থেকেও ওটা কোন পর্যন্ত লম্বা সেটা বোঝাচ্ছে। তার মানে এখানে কার অর্থে প্রাধান্য এসেছে? বলছে ওই যে যে অব্যয়টা আছে সেই অব্যয়ের অর্থে প্রাধান্য আছে। দেখো মরণকে বোঝাচ্ছে না কিন্তু, বলছে মরণের আগ পর্যন্ত বোঝাচ্ছে কিন্তু দ্বারা। অর্থাৎ এই পর্যন্ত আসলাম, এরপরে মরণ। তাহলে আমরণ দ্বারা কিন্তু আসলে জীবনটাকেই বোঝায়, দেখো মরণটাকে বোঝায় না। এখন যদি বলে আমি আমরণ অনশন করব, তার মানে ও কিন্তু মরার পরে আর করবে না। মরা পর্যন্ত যে জীবনটা তার আছে সেইটা। ফলে আজীবন যেটা, এই শব্দটি তোমার যদি ব্যাখ্যা করো তাহলে কি হবে কত? আমরণ তো কইলা মরণ পর্যন্ত, আজীবন কি হতে পারে? জীবন পর্যন্ত জীবন। কিভাবে হতে পারে আজীবন? দেখো মরণ পর্যন্ত আসলে মরণের শুরু পর্যন্ত হচ্ছে কিন্তু, তাতে তুমি শুরু শব্দটা না বললেও হয়, যে মরণ পর্যন্ত এটা। কিন্তু আজীবন যখন বলবা তখন ওটা আসলে জীবনের শেষ পর্যন্ত। খেয়াল করো, জীবনের শেষ পর্যন্ত।
ওই যে পর্যন্ত আতে গেছে আর জীবন আসছে, এই মানে জীবনের শেষ মানেই তো পরপরই মরণ শুরু। আমরা অর্থটা পাচ্ছি কার প্রধান? অব্যয় বা আয়ের। ফলে তুমি যে দুটো ঘটনা পেলে, পূর্ব পদে অব্যয় যুক্ত হয়ে ওই নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ অব্যয়ের ভাবকে সেটি ধারণ করে, তাই তাকে বলা হয় অব্যয়ী ভাব সমাস। হ্যাঁ, আমরা কয়টা শর্ত পেলাম? পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন হবে, আর অব্যয়ের অর্থে প্রাধান্য থাকলে, ঠিক আছে, তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। এটা ব্যাখ্যাও লেখা আছে। কি লেখা? অব্যয়ীভাব সমাসে অব্যয়ের অর্থ যোগে, অর্থাৎ অর্থকে নিয়ে এটার সমাস করা হয়। এবার পর্যন্ত থেকে যেমন তুমি পেয়েছো, কিসের থেকে কোন ধরনের অব্যয় আসে সেটা একটু আমরা দেখছি, দেখো। বলছে কণ্ঠের সমীপে। দেখো তো সমীপে এটা কিসে পরিণত হয়েছে? উপতে। তার মানে সামীপ্য বা নিকট, এই শব্দটি আমরা অব্যয় হিসেবে পরিণত হতে দেখি কিসে? উপ। কোথায় গেল? কুলের সমীপে, উপকূল। কুলের কাছাকাছি, নিকট, সামীপ্য মানে নিকট অর্থে বোঝাচ্ছে। ঠিক একই ভাবে দেখো, ওই উপ আবার কেবল নিকট অর্থে নয়, উপ আবার সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয়। দেখো তুমি যদি এখন বলো উপশহর মানে শহরের সমীপে, তাহলে কি হবে? ওই অর্থটা এখানে নিতে পারবে না। তার মানে তোমাকে মনে রাখতে হচ্ছে এটা, যে এখানে উপটা আর সমীপ থেকে আসে নাই, এখানে উপটা এসেছে প্রায় তুল্য বা সাদৃশ্য এই অর্থে। বলছে উপগ্রহ, ওটাও একটু গ্রহের মতো। ওটা কি গ্রহের কাছাকাছি থাকে? তুমি কি গ্রহের সমীপে বলতে পারবে যে এটা উপগ্রহ? না, ওটাও প্রায় গ্রহের মতো বা সাদৃশ্য আছে তাই। বনের সদৃশ বা উপবন, তুমি কি বলতে পারবা বনের সমীপে? এই জন্য উপবন বলছি। কুল যে অর্থে তুমি ধরছো, যে উপকূল, কুলের কাছাকাছি যে অংশটুকু, তাকে বলা হচ্ছে। সেই অর্থে তো উপবন নয়। উপবন মানে ওটাও একটা বন, ওটাও একটা তোমার গাছগাছালিতে পরিপূর্ণ একটা অঞ্চল। সেটা ছোট অর্থে ব্যবহার করা হতে পারে। তাই দেখো, উপটা সাদৃশ্য অর্থে হতে পারে, এটা ক্ষুদ্র অর্থে হতে পারে। ঠিক যেমন উপগ্রহ, খেয়াল করো, বলছে এটাও এক ধরনের গ্রহ, ক্ষুদ্র গ্রহ। উপনদী, এখন তুমি কি উপনদী মানে নদীর সমীপে বলতে পারবে? নদীর সদৃশ হতে পারে, কারণ উপনদীও তো একটা নদী। সেই ক্ষেত্রে আমরা ক্ষুদ্র বা সদৃশ্য এই দুইটাকে প্রায় কাছাকাছি নিতে পারি, কিন্তু সমীপ রেখে কিন্তু নিতে পারবো না। তাতে করে কি হচ্ছে, আমাদের শব্দগুলোতে কোন অর্থে উপর বা এই উপসর্গটাকে বা এই অব্যয়টাকে, হ্যাঁ, একটু উপসর্গ বা অব্যয়সূচক শব্দাংশ এমন করে একে বলা হয়, সেটাকে দেখে আমরা বলে দিতে পারি যে এটা এই টাইপের শব্দে পরিণত হবে। এবং আমরা যারা সেটি বুঝে উঠতে পারবো না, তাদের একটু কাজ হচ্ছে কোন সময় কোন ধরনের অর্থে ব্যবহার করা হয়েছে সেটা একটু পড়ে 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 আস্তে আস্তে মনে রাখতে হবে। এই ঠিক একইভাবে অব্যয়ীভাব সমাসে দেখো, অভাব বা নিট। হ্যাঁ, নি, যে খরচ নেই যার, নি খরচে, মনে আছে? ওই যে নয় তৎপুরুষে করেছিল এবং ওখানে না ছিল, তাই নয় তৎপুরুষ হয়েছিল। কিন্তু এখানে দেখো ওই অর্থে না শব্দটা ব্যবহার করা হবে না, কিন্তু ওই অব্যয়ের অর্থটাকে ব্যবহার করা হবে ব্যাস বাক্যে। মনে আছে কিনা তোমাদের? সংজ্ঞার ভিতরে সেটি ছিল। ফলে তুমি আমিষ নেই যার সেটি নিরামিষ, এইভাবে বললে নয় তৎপুরুষ হবে। দেখো তো, বোঝো কিনা? নয় বহুব্রীহি হতে পারে। কিন্তু যখন তুমি বলবো আমিষের অভাব, এবার অভাবটা নিতে পরিণত হয়েছে, এইবার কিন্তু এটা আর ওইদিকে যেতে পারবে না। এবার এটাকে তোমাকে বলতে হবে অব্যয়ের ভাবকে ধারণ করেছে, তাই অব্যয়ী ভাব। এই ব্যাপারটা কি, দেখো তো বোঝা গেল কিনা? তাহলে নি বা নির, এটা নির্জন, জনের অভাব।
তাই নির্জন। তাকে কেউ কেউ নিরজনও বলতে পারে। এবারটা দেখো, হচ্ছে অনতিক্রম্যতা অর্থে। অ- অনতিক্রম্য মানে অতিক্রম করে যাবে না যে, সেটি অনতিক্রম। কি হয়, অতিক্রম না করে যদি হয় এরকম করে ব্যবহার করলে সেখানে আমরা যথা শব্দটিকে ব্যবহার করতে পারি। বলছে রীতিকে অতিক্রম না করে, তার মানে এখানে যা যা এসেছে যথারীতি পালন করা হবে। অর্থাৎ রীতিতে যা যা আছে তাই তাই পালন করবো। যথা রীতি, যথাসাধ্য। দেখো তো শব্দটা বোঝো কিনা, যথাসাধ্য মানে কি? এই যথাসাধ্য মানে কি, আমার সাধ্যে অতিক্রম করব না, সাধ্যা কুলায়, যথাসাধ্য। তাহলে যথাসাধ্য চেষ্টাটা কিন্তু খুব বেশি বড় আকারের ভালো আকারের, অনেক টাইম নিয়ে চেষ্টা করা, অনেক ডেভোশন আছে, এমন নাও হতে পারে। দেখো তো ব্যাপারটা বোঝো কিনা। যথাসাধ্যের ভিতরে নিজের সক্ষমতার একটা জায়গা আছে, যে এত দূর পর্যন্ত আমি সক্ষম। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, যোগ্যতাকে অতিক্রম না করে যথাযোগ্য, অর্থকে অতিক্রম না করে যথার্থ। হুম, আপনি যথার্থই বলেছেন। এর অর্থ হচ্ছে এটাকে যা যা বলার মতন কথা হতে পারে আপনি তা সবই বলেছেন। তাহলে তুমি যখন তোমার সাধ্যের অতিরিক্ত চেষ্টা যদি করতে চাও তখন তোমাকে কি বলতে হবে? যদি বলো যে আমি সাধ্যে অতিরিক্ত চেষ্টা করেছি, যা আমার সাধ্যের ভিতরে ছিল না তার বাইরে আমি করেছি। দেখো তো, সাধ্যাতিরিক্ত শব্দটা কি শুনেছো কখনো? সাধ্যাতিরিক্ত, সাধ্যের অতিরিক্ত। আধ্যাত্মিক শব্দটা শুনেছি এটা কিন্তু। আমার সাধ্যাতীত, এর মানে হচ্ছে এটা আমার সাধ্যের অতীত, আমি এটা করতে পারবো না। কিন্তু সাধ্যাতিরিক্ত বলে যে দেখেন, যেটি যেটি আমার সাধ্যের ভিতরে ছিল না তারপরেও আমি আপনার জন্য আমার সাধ্যকে বাড়িয়ে চেষ্টা করেছি, এইভাবে এতজনের কাছে আমি এরকম করে ছোট হয়েছি বা এই হয়েছি, এইরকম এই কথা হতে পারে। কিন্তু ওখানে কিন্তু এইটাও কথা হয়ে যেতে পারে, তাহলে ওইগুলো তো আপনার সাধ্যের ভিতরেই ছিল, নাহলে আপনি এই কথাটা কাজটা করলেন কি করে? আচ্ছা, কিন্তু একটা সময় এসে দেখা যায় আর কাউকে কিছু বলার নাই। আমার কাছে মনে হয় সেটি সাধ্যাতিরিক্ত পথ, এবং সেটা যারা করতে পারবে তারা আসলে বেসিক্যালি অন্যের ভালো করতে চায়। তার বাইরে যারা করবে তারা কেবল নিজের সীমার মধ্যে থেকেই পরের জন্য চেষ্টার জায়গা করে, না পেরে একটা সরি বলে দিয়েই যে আসলে আমার এটাই। এই সরি শব্দ যে কত বহুবিধ অর্থ হয় না। হ্যাঁ, ডাক্তার সরি বললে আর কিছু থাকবে না, তাই তো? হ্যাঁ। আবার তোমার এখন আপনজন বন্ধু সরি বললে তখন মনে হয় যে যাক ভালো, ভুল স্বীকার করছে, যাক। একই সরিতে কত বহুবিধ অর্থ তৈরি হচ্ছে কথা প্রয়োগের ক্ষেত্রে। ফলে আমরা সাধ্যাতিরিক্ত বা উম, সাধ্যাতীত এই শব্দগুলো আলাদাভাবে নিলাম। আচ্ছা, যদি সাধ্যাতিরিক্ত বলি তখন সাধ্যের অতিরিক্ত, তখন কিন্তু দেখো ষষ্ঠী তৎপুরুষের দিকে চলে যাবে, খেয়াল করেছো? ওই যে তোমার রয়ের ষষ্ঠী এবং তারপরে হ্যাঁ আম, উঠে যে, বিভক্তি উঠে যে তৎপুরুষ সমাস হচ্ছে এই। তাহলে আমরা অনতিক্রম্যতা বুঝলাম। আচ্ছা বলো তো, তাহলে যথেষ্ট কি হবে? হুম, বলো না যে ঠিক আছে যা আপনি করেছেন যথেষ্ট হয়েছে, কি এটা? ইষ্টকে অতিক্রম না করে। ইষ্ট মানে মানে সন্তুষ্টি, মানে আপনি যথেষ্ট করেছেন, মানে আপনি যা করেছেন তাতে আমি সন্তুষ্ট, এবং সেখানে আপনি অতিরিক্ত করেননি, তাতে আমার অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আপনি এটা বেশ যথেষ্ট হয়েছে। হুম, ঠিক এই একই শব্দকে কখনো কখনো বলার ভঙ্গির কারণে নেগেটিভ করে যায়। ঠিক আছে এখন যথেষ্ট হয়েছে, বাদ দেন। হ্যাঁ, তখনই যথেষ্ট হচ্ছে, যা করছেন সেটি ভালো করছেন না, এরকম। ঠিক আছে, অর্থ কিন্তু ভিন্ন রকম হয়ে যায়। ঠিক একইভাবে এরকম যে যে শব্দগুলো আছে তোমরা তার এই অর্থটাও দেখে, এখানে অর্থ দিয়ে দেওয়া আছে,
তোমার ব্যাস বাক্য দিয়ে দেওয়া আছে। একটু বলি, পশ্চাৎ শব্দটি নিয়ে একটু বলি। দেখো, পশ্চাৎ অনু অর্থে এসেছে। যদি পশ্চাৎ গমন যখন দিলাম, অনুগমন, দেখো পশ্চাতের অব্যয়ের অর্থ আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, যদি একে বলি যে অনুতে যে গমন, অনুগমন, তাও কিন্তু হয়। অনুতে যে ধাবন, অনুধাবন, এরকম এরকম হতে পারে। তখন এর নামটা আবার চেঞ্জ হয়ে যাবে, ভিন্ন রকম হবে। হ্যাঁ, আমরা সেই ব্যাস বাক্যের দিকে যাই আগে, তারপরে বলবো। এক্ষেত্রে আমরা অব্যয়ীভাব সমাসে গুরুত্বপূর্ণ জায়গাটা কি নিলাম? অব্যয়ের অর্থের মাধ্যমে ব্যাস বাক্য করতে হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? এরপরে যেগুলো আছে বিফসা, প্রতিনিধি, প্রতিদ্বন্দ্বী, কোনটা কোন অর্থে আছে তোমরা এটা পরে দেখবে। যেমন বিফসাটাকে একটু খেয়াল করো, প্রতি অর্থে। আর বিরোধ, এটাও প্রতি অর্থে। কিরকম? এই প্রতি মানে বারবার অর্থে, আর এই বিয়ের প্রতি হচ্ছে বিরুদ্ধ অর্থে, মানে বিপরীতে, বলে না প্রতিবাদ। আর এই প্রতি হচ্ছে দিন দিন, ওই যে প্রতিদিন আস, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। ঠিক আছে, তাহলে প্রতি একই, দুই প্রতির অর্থ আবার ভিন্ন। হুম? এইভাবে আমাদের একটু টাইম নিয়ে ওখানে তোমরা নিজেরা একটু পড়বে, শব্দগুলো দেখে ফেলবে। দেখবা যে তোমাদের জন্য আর কঠিন মনে হচ্ছে না। মোটা দাগে আমি যে আলোচনা করে দিলাম সেটি হলো যে আমরা অব্যয়ের অর্থের প্রাধান্য দেখব, এবং অব্যয়ের অর্থের প্রাধান্য, আর অব্যয়টা যুক্ত হবে সমস্ত পদে, পূর্ব পদে। এইভাবে আমরা অব্যয়ীভাব সমাস শেষ করি। নিত্য সমাস বা প্রাদি সমাস নিয়ে যদি আমরা কথা বলি, ওই যে যে আলাপটা করলাম, যে অনুতে যে গমন বা অনুতে যে ধাবন, এরকম করে যদি ওই, ওগুলো কি ছিল, অব্যয়, অব্যয়কেই যদি ব্যাস বাক্যে ব্যবহার করে নিই, বা ওই উপসর্গকেই যদি ব্যাস বাক্যে ব্যবহার করে নিই, ব্যাস বাক্যে তার অর্থ না, তখন এটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস না বলে প্রাদি সমাস। দেখো, এই যে বলছে অনুতে যে তাপ, ও আমি স্লাইড শো করিনি না। আচ্ছা, একটা মিনিট রাখ। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তো ওই তো ওরা কি প্রিন্ট দিয়ে দেবে আজকে, না পরে দেবে প্রিন্ট দিয়ে? ও, তাহলে বলো যে স্যার টাকা দিয়ে আসবে না, আমি ক্লাসে আছি, বলো যে স্যার টাকা দিয়ে দেবে, নানু বাইরে দাও। হ্যাঁ, নানু ভাই, হ্যালো। হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, নানু ভাই, তাহলে ওই যে ই করেন, ওই ওদের দিয়ে দেন, পরে কালকে বিকেলে আমি নিমাইছে আমরা সে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে না। ঠিক আছে, হ্যাঁ, আর ওদের ওই বাউচারও দিয়ে দিয়েন, লিখে দিয়া, হ্যাঁ, বাউচার দিয়ে দিয়েন। ওকে। দেখো, তাহলে অনুতে যে ধাবন আমরা এই যে বললাম, ওখানে লিখছিলাম পশ্চাৎ ধাবন, মনে আছে? অর্থাৎ আমরা ব্যাস বাক্যে অব্যয়ের অর্থটাকে ব্যবহার করছিলাম অব্যয়ীভাব সমাসে। আর এখানে আমরা অব্যয়ের অর্থ ব্যবহার করছি না। এখানে আমরা পরিপূর্ণরূপে অব্যয়কেই ব্যাস বাক্যে ব্যবহার করবো, এইটুকু তফাৎ। আর কি, খেয়াল করো, এই যে তিনটে উপসর্গ আমরা নিচ্ছি, প্র, পরি এবং অনু। বলতে এই তিনটে অব্যয়ের সাথে দেখো কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য। দেখো, বচন, বজ্র গণট, গম যুক্তি, হ্যাঁ, ভাজ্য গ, এই যে ভ্রুজ গণট, এগুলো কৃৎ প্রত্যয়ের মাধ্যমে তৈরি হওয়া বিশেষ্য পদ। বলছে এই উপসর্গগুলোর সাথে যখন, এই অব্যয়গুলোর সাথে, আমি একই সাথে উপসর্গ কেন বলছি আশা করতে তোমরা বুঝছো, মানে উপসর্গও আসলে অব্যয় জাতীয় শব্দাংশ। হ্যাঁ? এভাবে আমরা সেটিকে বলে থাকি।
তাহলে কি হলো যে পুরোপুরি অনুপ্রবৃত্তি অব্যয়ের সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস। বিশেষ্যের মানে বিশেষ্য পদের সমাস মানে সংক্ষেপণ হবে। ওই যে প্র আর বচন হয়েছে, প্রকৃষ্ট রূপে পুরোটাকে ব্যবহার করা হয়, পরিটাকে ব্যবহার করা হয় চতুর্দিকে অর্থে। দেখো পরিতে যে ভ্রমণ, পরিভ্রমণ, পরি মানে চতুর্দিক অর্থে বলা বলা হয়েছে। বাকি যে পুরো সবগুলোই তোমার প্রকৃষ্ট রূপে ব্যবহার করা হলো। আর অন্য তো আছে এরকমই শব্দ এখানে। এই যে প্রাশন একটি শব্দ আছে, তোমরা হয়তো অন্নপ্রাশন, হ্যাঁ শুনে থাকবে না? অন্নপ্রাশন হয়তো তোমরা শুনেছো। প্রকৃষ্ট রূপে অসন, অসন মানে খাওয়া। এবং অসন থেকে তোমরা একটা শব্দ শুনেছো অনশন, মনে আছে? অর্থাৎ না খাওয়া। ফলে অন্নপ্রাশন বা অসন এটা নাই কোনো জায়গায় বইতে, কিন্তু আমি শব্দটাকে পেয়ে লিখে নিয়েছি। আমার কাছে মনে হয় বেশ গুরুত্বপূর্ণ শব্দ। ওই যে অন্নপ্রাশন থেকে নিয়েছি এটা। আরেকটা শব্দ দেখো, দেখি তোমাদের ভিতরে এই শব্দটিকে তোমরা কিভাবে আলাদা করতে পারো, দেখো তো। কুশাসন, কিভাবে তুমি এটাকে আলাদা করতে পারো? মানে তোমার কিভাবে মনে হয় এটা কোন সমাস হতে পারে? পৃষ্ঠ শাসন। কুশাসনকে বলছি, তাহলে কি যে কু যে শাসন এরকম। আর কু এক্ষেত্রে নিকৃষ্ট শাসন। কু বলতে চাচ্ছ তাই তো, যে নিকৃষ্ট অর্থে কু যে শাসন, কুশাসন, তাই তো? সেভাবে পড়া যায়। আর অব্যয়ীভাব সমাসে না, নিকৃষ্ট, অব্যয়ভাব সমাসে কিভাবে? অব্যয়ভাব সমাসে কিভাবে? নিকৃষ্ট শাসন। না, কু তো তোমার কোনো উপসর্গ হিসেবে নিকৃষ্ট যে শাসন, কুশাসন, এইভাবে ব্যবহার করতে চাচ্ছ? নিকৃষ্ট থেকে তোমার কুতে আসার মতন এরকম অব্যয়ের কোনো নির্দেশনা ওখানে দেওয়া নাই। তুমি নিকৃষ্ট শাসন, কুশাসন এইভাবে ব্যবহার করে অব্যয়ের অর্থকে ব্যবহার করে এটা বলার একটা কৌশল ধরা যেতে পারে, তবে এটি প্রায়োগিক নয় আর কি। হুম? প্রায়োগিক নয় সেটি। যদি অপশন টপশন সেরকম ভাবে ভেবে দেওয়া হবে না, বুঝছো? তোমার সেরকম করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, হ্যাঁ, যদি তোমার নিজের লিখে উত্তর দেওয়ার কোনো সুযোগ তৈরি হয়। তাহলে এটা আমরা কইতে পারছি কু যে শাসন, কুশাসন মানে অব্যয়ভাব কর্মধারয় সমাস। ওই যে কু যে অর্থ পদার্থ ছিল, মনে আছে? এবং কু এর পরে স্বরধ্বনি আছে অর্থতে, তাই কুটা কতে পরিণত হয়, সেখান থেকে কদে এসছে, এমন একটা ব্যাখ্যা ওখানে ছিল। মনে করতে হবে তোমাকে। ঠিক এখানে তুমি কু যে শাসন করতে পারো, কিন্তু আরেকটা এটাকে করা যায়। সেটি কি কারোর মাথায় কাজ করে, দেখো তো। সেটি কাজ করানোর জন্য অর্থটা জানা দরকার। সেটি হয়তো তোমাদের জানা নেই। তোমরা কি কাশবন চেনো? কাশবনের ওই বন কেটে ছোট করে মোটামুটি সুতো দিয়ে বেঁধে বেঁধে চাটাই তৈরি করা হতে পারে, জানো? আর কাশবনের আরেকটা নাম আসলে কুশ। এখন ওই কুশ বন দিয়ে যে আসন করা হয়, কুশের আসন, দেখো তো, বুঝতে পারছো কিনা? কুশের আসন, যখনই হচ্ছে তখন কি হচ্ছে? কুশাসন। কুশ আসন, এই অর্থে কুশাসন। অর্থাৎ ভিন্ন রকম একটা অর্থ কিন্তু সেখান থেকে আসতে পারে। এভাবে তোমার অর্থের সম্ভার সমৃদ্ধি তোমাকে এটা বাড়াতে হবে। আমরা যা চলছে তাকে বলতে পারবো। পড়তে পড়তে যে শব্দগুলো আছে সেটা মুখস্থ করে নিয়েও তুমি অ্যান্সার দিয়ে নম্বর পেয়ে যেতে পারবে, যদি বোঝার জায়গাটা পরিষ্কার নাও হয়। বলছে যে নিত্য সমাস, যেটা আমরা প্রাদিত দেখলাম, নিত্য হচ্ছে ওদের সমসমান পদগুলো। দেখো অন্য, হস্ত, হস্তান্তর, অন্য দেশ, দেশান্তর, অর্থাৎ অন্য শব্দটা অন্তরে পরিণত হয়েছে। হুম, এটা একটা কালচার তৈরি হলো এখানে। আর যে পরপদে আছে সে পূর্বপদে চলে আসছে। বলা হয় যে এরকম ব্যাস বাক্যের পদ শব্দগুলো পরস্পর সমানবদ্ধ হলে
পদগুলো সমাসবদ্ধ হলে আর অন্য কিছু নাই এনে সমাসবদ্ধ করার দরকার নাই, ব্যাস বাক্যে যে পদগুলো আছে ওই পদগুলোকেই সমস্ত পদে নিয়ে ফেলতে হবে। কোনো কিছু বাদ দেওয়ার নাই, কোনো যে নাই যার নাই, হ্যাঁ, কোনো বিশেষণ বিশেষ্য নাই, কোনো বিভক্তি লোপ নাই, ঠিক আছে, কোনো তুলনা ন্যায় বাচক শব্দ এটা সেটা নাই। তাহলে তুমি মোটা দাগেই একদম এটা ধরে নিলে যে ব্যাস বাক্যে যে পদগুলো আছে সেগুলোই নিত্য সমানুপাতিক হলে নিত্য সমানুপাতিক। হ্যাঁ, এখানে যে উদাহরণগুলো আছে একটু পড়ে ফেলবে এবং আশা করতে যে তোমার পড়াটা কাজ হবে এবং মাথায় রাখলে বুঝে অ্যান্সার দেওয়া কৌশলটা এই ব্যাকরণের দিক থেকে একটু সুবিধা হয় অ্যান্সার দিতে যাওয়ার থেকে। আচ্ছা, এইবার বলো আমরা কোন দিকে যাব, তোমাদের কিসের দিকে পড়লে সুবিধা হয়। আমি একটু টপিক গুলো বের করি দেখি। আমরা সন্ধি পড়েছি, সমাস পড়লাম। হ্যাঁ বলো। প্রয়োগে যেতে পারেন, প্রয়োগ কোনটা প্রয়োগ বুঝিনি। প্রয়োগ অপপ্রয়োগ স্যার। প্রয়োগ অপপ্রয়োগ। জি স্যার। আচ্ছা, প্রয়োগ অপপ্রয়োগে গেলে তোমাদের একটু সুবিধা হয় না। প্রয়োগ অপপ্রয়োগের একটা বিরাট অংশ, মানে সর্বাংশেও বলা যায় কোনো কোনো জায়গায়, যে তোমরা বাংলা বানানই আসলে শিখবে। হুম, যাই সেখানে ভুল হবে, বাংলা বানানের জায়গাটাই আসলে তোমাদের চোখের সামনে চলে আসবে প্রায়। বলবো যে এখানে এই শব্দটা হবে না, এই কারণে এই শব্দ হয় না, বহুত্ববাচক শব্দ এই, আহ, সেটা সেখান থেকে প্রশ্ন আসবে, এটা তা বলেছো ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু আমি বলছি তাতে কি তোমার আহ, যে যা 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 পড়ানো হয়েছে তার তার একটা আবার রিপিট ওখানে হয়ে বসতে পারে। ধরো যখন তোমাকে বানানের কথা বলা হবে, তখন আমি হয়তো দেখাবো যে এই বানানটা সন্ধির মাধ্যমে এসেছে, দেখো সন্ধির ওই নিয়মটা পড়েছে। তোমাকে একটা অপপ্রয়োগ দেখাতে যে হয়তো বলবো যে দেখো যে সাধু চরিতের ভাষার মিশ্রণটা এখানে আছে, তাই তাই ভুল হয়েছে। তোমাকে হয়তো ওটা দেখাতে যে বলবো যে দেখো এই যে বচনের যে ভুল আছে সেটি তুমি এখানে পড়বে। তো ওই জায়গাটায় ব্যাখ্যাটা ওই টপিকের সম্পর্কে দেওয়া আছে, সেটা তোমরা পড়তে চাইলে আমরা সেই আলোচনা করতে পারি। কিন্তু তার থেকে কি আমাদের অন্য আলোচনা যদি বেশি কিছু থাকে, অন্য কারোর কোনো মত আছে দেখে। এক্ষেত্রে কারক বিভক্তি। কারক বিভক্তি, হ্যাঁ, শাশ্বত দুটোর কথা বললো, এই দুটোর বাইরে আর কারোর কোনো কিছু। হুম, কারক বিভক্তি না, বলো অন্য আর কারোর কিছু নাকি, না আমরা এই দুইটা থেকে একটা নিয়ে নেবো। কাল পুরুষ কালের বিশিষ্ট প্রয়োগ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। আর শব্দ শ্রেণী, এটা একটা শব্দের শ্রেণী বিভাগ, এটা একটা জায়গা ভালো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের কি বলো কারক বিভক্তিতে যাব। প্রয়োগ অপপ্রয়োগ তো কিছু একটা অংশ তোমাদের এই দিকের ব্যাকরণের কয়েকটা টপিকের সাথে কানেক্টেড হয়ে এসে যায়। প্রত্যয়ের কথা বলছিলাম সেটাও ওখানে একটু কানেক্টেড হয়ে যায়, এবং প্রত্যয়ের যে অংশটুকু বানানের সাথে জুড়ে বলেছিলাম সেই অংশটুকু ওখানে এসে যায়। যদিও প্রত্যয় জাতীয় বানানটা আমরা বাকি রেখেছি, কারণ প্রত্যয় এখন আমরা যেহেতু পড়ি নাই। হুম। তোমাদের আর কারোর কোনো যদি কথা থাকে যে স্যার এই টপিকটার কথা হতে পারে, তাই না হলে আমরা প্রয়োগ অপপ্রয়োগটা বাদ দিই। হাসা তো জি স্যার। আহ প্রয়োগ অপপ্রয়োগ আমরা বাদ দিই বোধহয়। কারক বিভক্তিতে গেলে কি ভালো হয়, নতুন একটা বিষয় হবে তোমাদের, সেখানে আবার তোমাদের ওই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা ছাড় তোমরা পেয়ে যাবে ওখান থেকে, অর্থাৎ পদের একটা আলোচনা ওখানে এসে যাবে। তাতে বোধহয় প্রয়োগ অপপ্রয়োগে গেলে যাওয়ার থেকে কারক বিভক্তিতে গেলে ভালো হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম।
ওই জায়গাটা এসে যাবে দাদা। তোমাদের তো কেউ কথা বলছে না, ঘটনাটা কি? আমার তো কাশি খুব ছিল, তোমাদের সাথে কথা বলতে বলতে যেন একটু কম হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ। দেখো, আমরা কারকের একটা সংজ্ঞায় যাব, এবং আহ, এই পদটা তোমরা চেনো কিনা, সম্বন্ধ পদ, সম্বন্ধ তৈরি করে যেটা। যেমন সে ভাই, তাতেও হতো, কিন্তু রহিমের, এই বাক্যটার কোন অংশটুকু সম্বন্ধ তৈরি করেছে বলতো? এর অংশটুকু। ওই যে রহিম, সে রহিম ভাই তা হয় না, সে রহিমের ভাই, এটা তো তোমরা জানো। অতএব এই যে সম্বন্ধ তৈরি করেছে একটা জিনিস, আর কিসের মাধ্যমে সম্বন্ধ তৈরি হয়েছে? বিভক্তির মাধ্যমে। ফলে এই বিভক্তিটাকে আমরা আগে চিনে নেব, যে পদের মধ্যে, এই বাক্যের মধ্যে শব্দের সাথে পরস্পর শব্দের যে সম্পর্ক তৈরি হয়, এবং তা করার জন্য যে শব্দাংশ ব্যবহার করা হয়, তাকে বলা হয় বিভক্তি। আচ্ছা, সের সাথে কি কোনো সম্পর্ক তৈরি হয়েছে? রহিমের ভাই, সে রহিমের ভাই, এর সাথে কিভাবে সম্পর্ক তৈরি হলো? রহিমের আর ভাইয়ের ভিতরে তো এর দ্বারা হয়েছে, কিন্তু সে রহিমের ভাই, যে সে সাথে এদের সম্পর্ক কিভাবে তৈরি হলো? বোধহয় একটা শূন্য সম্পর্ক এদের আছে, এখানেও একটা বিভক্তি আছে, সেটাকে বলা হবে যে শূন্য বিভক্তি, এবং সম্পর্ক ছাড়া সেটি হয় না। দৃশ্যত যেটা, সেটা দ্বিতীয় থেকে শুরু হবে আর কি। এই জায়গাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, আশা করছি এটা তোমাদের সমাসের সাথেও কাজে লাগছে। কোন সমাসের সাথে বলে তো? বুঝতে পারবা? তৎপুরুষ। তৎপুরুষ সমাসের সাথে এদের তোমার কাজে লেগেছিল। কারণ তৎপুরুষ সমাসে আমরা যে দ্বিতীয় দ্বিতীয় চতুর্থী পঞ্চমী বলেছিলাম, সেখানে তৎপুরুষ সমাসটা খুব কাজের হয়েছিল, এবং এইভাবে আমাদের নামটা তৈরি হয়েছে। বিভক্তির এই 7টা বিষয় আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, রহিম বই পড়ে, এই বাক্যে ক্রিয়া কোনটা? ও, তোমাদের ক্রিয়ার আলোচনাও কিন্তু হয়নি, অর্থাৎ পদের আলোচনার ভিতরে আসলে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা এই জায়গায় কথা বলতে যে ক্রিয়ার আলোচনাটাও অনেকটা করে ফেলবো আশা করছি। কর্তা ক্রিয়া বাক্যে কি অবস্থায় আছে সেটা বলো। এই বাক্যে ক্রিয়া হচ্ছে কে? কোনটা এই বাক্যের ক্রিয়া? পড়ে, তাই না? পড়েটা এই বাক্যের ক্রিয়াপদ। আচ্ছা, এই পড়ে ক্রিয়ার সাথে রহিমের কি সম্পর্ক, আবার বইয়ের কি সম্পর্ক? যে রহিমের সম্পর্ক হচ্ছে রহিম রহিম কাজটা হলো করছে, কর্তা। হ্যাঁ, আর বইয়ের সম্পর্ক হচ্ছে বইয়ের উপর, বইয়ের মাধ্যমে বা বইয়ের উপর ভর করে এই কাজটা হচ্ছে। ফলে দুইটার সাথেই সম্পর্ক আছে, রহিম এবং বই দুইটার সাথেই কার সম্পর্ক আছে? ক্রিয়ার। হচ্ছে বাক্যে যে ক্রিয়াপদটা থাকবে, ওই ক্রিয়াপদটার সাথে ওই বাক্যে যে বিশেষ্য পদগুলো থাকবে, তাদের একটা সম্পর্ক হয়। ওই যে যে সম্পর্ক, ওই সম্পর্কটার নাম হচ্ছে কারক। তাহলে কারক আসলে কিসের নাম? সম্পর্কের নাম। কার সাথে কার? বলো। বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে ওই বাক্যেই অবস্থিত যে নামপদ গুলো থাকবে, তাদের যে সম্পর্ক। এবার সম্পর্কের ধরনের প্রেক্ষিতে কারকের প্রকারভেদ ভিন্ন হবে। হুম। যেমন রহিম যেহেতু বই পড়ার কাজটা করে, ফলে পড়ে ক্রিয়াটার সাথে রহিমের সম্পর্ক কর্তার সম্পর্ক।
অতএব রহিমকে যদি আমি কখনো ধরতে চাই যে রহিম বই পড়ে, রহিমে দাগ দিয়েছি, এই দাগ দেওয়ার মানে হচ্ছে বলতে চাচ্ছে যে এই বাক্যটায় যে ক্রিয়াপদটা আছে সেই ক্রিয়াপদটার সাথে রহিমের সম্পর্কটা কি। ঠিক আছে? আচ্ছা দেখো তো, এই বাক্যটায় রহিমের সাথে ক্রিয়াপদের সম্পর্কটা কি, যে রহিম কর্তা। কিন্তু রহিম বই পড়ে এটা বলার ক্ষেত্রে তুমি এদের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কি কোনো শব্দের মাধ্যমে দেখছো, না এমনি তুমি অনুভব করে নিচ্ছ? বলছি আমরা ধরে নিচ্ছি যে রহিম বই পড়ে, এখানে রহিমের সাথে পরে ক্রিয়ার সম্পর্কটা আছে, তাতে কোনো সমস্যা নাই, কোনো মার্কার টার্কার ব্যবহার করতে হয়নি। ফলে এই রহিম হয়ে গেছে এখানে বিভক্তিহীন, কিন্তু সম্পর্কহীন নয়। খেয়াল করো আমি যে কথাটা বলছি, বুঝছো কিনা? রহিম বিভক্তিহীন হয়েছে। কোন বিভক্তিহীন? ওই যে যে সাতটা বিভক্তি তুমি দেখে আসলে সেটা এর সাথে নাই। কিন্তু রহিম সম্পর্কহীন হয় নাই। ফলে রহিমের সম্পর্ক কর্তার সম্পর্ক, কিন্তু রহিমের সাথে যদি কোনো বিভক্তির সংক্ষিপ্ত রূপ নাই, তাই এখানে শূন্য বিভক্তি হিসেবে গণ্য হবে। ওকে? তাহলে রহিমকে আন্ডারলাইন করলে আমরা কি বলবো তখন? প্রথমত কারক। কোন কারক? রহিম ওই বাক্যে কোন অবস্থানে আছে বলো? কথা বলো। তোমরা কি আছো? স্যার কোন অবস্থানে বলতে? মানে রহিম এই বাক্যে ক্রিয়ার সাথে কোন সম্পর্ক নিয়ে আছে? কর্তার স্যার। কর্তার। তাহলে এটা হচ্ছে প্রথমত আমরা কারক হিসেবে ধরবো কর্তৃকারক। তুমি মনে রাখছো কর্তাকে টার্গেট করলে কর্তৃকারক হয়, বাক্যে কর্তাকে যখন টার্গেট করা হবে অর্থাৎ মার্কিং করা হবে। এইবার সম্পর্কের কি কোনো তুমি মার্কার আছে, কোনো চিহ্ন আছে যে এই পরে ক্রিয়ার সাথে রহিমের যে সম্পর্ক একটা আছে কর্তা, সেটা কি কোনো আহ ইসের মাধ্যমে পাচ্ছি? কোনো কোনো ধরনের চিহ্ন আছে? ওই যে যে ছয়টা চিহ্ন ছিল বিভক্তি, রহিমের সাথে এরকম কোনো চিহ্ন নাই, তাই না? ফলে রহিমের সাথে এরকম কোনো চিহ্ন নাই, বিদায় রহিমকে ধরবো আমরা শূন্য বিভক্তিতে। ফলে রহিমকে মার্কিং করলে আমরা বলবো এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি। ওকে? এবার যদি আমরা বইকে মার্কিং করি তাহলে কি বলা যায় দেখো, বোঝার চেষ্টা করবো। বইকে যদি মার্কিং করি, প্রথমত ধরবো বই পরে ক্রিয়াটার সাথে কোন সম্পর্কে আছে? বলা, বই পরে ক্রিয়াটার সাথে কোন সম্পর্কে আছে? স্যার বইকে মানে বইয়ের কে পড়া হয় আর কি। ওই তো, তাহলে এই বাক্যে বইটা কোন অবস্থানে আছে তোমাকে টার্গেট করতে হবে, কর্তা কর্ম ক্রিয়ার এই জায়গা থেকে। তাহলে এই বাক্যে বইটা কোন অবস্থানে আছে? স্যার কর্ম। কর্মে আছে। এখানে কথা হচ্ছে কর্ম মানে কিন্তু তুমি এই আলোচনায় কাজ বুঝবে না। কর্ম মানে এই আলোচনায় তোমাকে বুঝতে হবে অবজেক্ট। ওকে? তাহলে বইকে টার্গেট করলে আমরা বললাম কর্মকারক। এবার কোন সম্পর্ক ধরতে পেরেছি, কিন্তু সম্পর্কটাকে বোঝানোর জন্য কোনো মার্কার কি বইয়ের সাথে আছে? নাই। ফলে শূন্য। আচ্ছা যদি বলতাম রহিম বইকে পড়ে, কি কইতা দেখো তো, তখন কে যুক্ত হতো না বইয়ের সাথে? তখন বইটা কর্মে এবং ওই যে কে বিভক্তি থেকে জন্ম নিমিত্ত তো যাচ্ছে না, ফলে সেটাকে আমরা দ্বিতীয় বিভক্তিতে নিয়ে যাব। তখন আমাদের বলতে হতো কর্মে দ্বিতীয় বিভক্তি। আর এখন কি বলবো তাহলে কর্মে? কর্মের শূন্য। কর্মে শূন্য। এই যে যেভাবে আমি একটা বাক্যে তোমাকে এভাবে বলতে চাইলাম, এই দুইটা জিনিস তুমি আগে টার্গেট রাখো।
যে আমি কর্তৃকারক বুঝতে পারছি কিনা, কর্মকারক বুঝতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে আমাদের এই আলোচনা সম্ভব হবে। আমরা এবার দেখো কর্তৃকারকের জায়গায় যাই। দেখো তো যা যা আমি কইলাম তাই তাই এখানে তোমার জন্য আছে কিনা। খোকা বই পড়ে। এখানে অনেক আলোচনা দেওয়া আছে যে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তাকে পাওয়া যায়। এইসব কথাবার্তা তুমি শিখতে পারো, প্রয়োজন হতে পারে। মুখস্থ লেখা বা এটা নিজেও একটা প্রশ্ন হতে পারে, কিন্তু তোমার টার্গেট হচ্ছে খোকা যে এই বাক্যে কর্তা, এটা তুমি বোঝো কিনা আগে সেটা দেখো। বলছে ওকে সাবজেক্ট হিসেবে ট্রান্সলেট করতে হয় একটা দিক, আর সাবজেক্টই তো কর্তা, আর তাকে মার্কিং করা মানে হচ্ছে কর্তৃকারক হওয়া। আচ্ছা, খোকার সাথে এবারও কি কোনো বিভক্তি আছে? না স্যার। কোনো বিভক্তি নাই। ফলে যথারীতি খোকা বই পড়ে, খোকা এখানে কর্তা, এমন কোনো বিভক্তি চিহ্ন না থাকায় এটাকে বলা হবে শূন্য বিভক্তি। এবং সম্পূর্ণটাকে কি বলা হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, এই কথা কি বোঝা যাচ্ছে? তোমরা যদি না বোঝো তাহলে আলোচনা করে কিন্তু লাভ নাই। যদি এবার এটা বুঝতে পারো তাহলে আমরা এবার একটু এদিকে যাই। দেখো তো হামিদ বই পড়ে কি হচ্ছে, বলো। স্যার কর্তৃক কারকের শূন্য। তুমি কর্তৃকারকে শূন্য বলতে পারো বা বলতে পারো কর্তাই শূন্য। ঠিক আছে, ওটাও সম্ভব। হামিদ বই পড়ে, হামিদকে রাখ, আচ্ছা বশিরকে যেতে হবে কি এটা? কর্তায় দ্বিতীয়। কর্তায় দ্বিতীয়া। আচ্ছা, এই বাক্যে বসিরই যে সাবজেক্ট তা কি বোঝা যাচ্ছে? দেখো তো বসিরকে যেতে হবে। এই জিনিসটুকু বুঝতে হবে আগে যে এটা কি ওকে সাবজেক্ট কিনা। হ্যাঁ, বসিরকে যেতে হবে। তুমি এই বাক্যটাকে যদি ট্রান্সলেট করতে দাও সাবজেক্ট হিসেবে কাকে নেবা? বসিরকে। অতএব ওটা ওই বাক্যের সাবজেক্ট। বলো, ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। কর্তায় শূন্য। আচ্ছা, ফেরদৌসির সাথে কোনো চিহ্ন নাই না, শাশ্বত। কিন্তু এইবার কি এই বাক্যটার সাথে দেখো তো, সম্পূর্ণ বাক্যটার সাথে ফেরদৌসি কর্তৃক শব্দটি দ্বারা কি সম্পর্ক তৈরি হয়েছে না? জি স্যার। তুমি কি ফেরদৌসি শাহনামা রচিত হয়েছে বলতে পারো? না। না। যদি ফেরদৌসি বলতাম তাহলে বলতে হতো ফেরদৌসি শাহনামা রচনা করেছেন, এই তো, তখন তুমি কর্তায় শূন্য বলতে পারতে। কিন্তু বলা হয়েছে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে, তাহলে এবার কি কর্তৃক ওই রচিত হওয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করেছে না? দেখো তো। জি স্যার। তাহলে এবার কি? স্যার তাহলে কর্তায় চতুর্থী। চতুর্থী, কর্তৃক চতুর্থী চিহ্ন। টাটা দিয়ে করতে। না, দ্বারা দিয়ে কর্তৃক চতুর্থী চিহ্ন বলো। স্যার এ মালিহা তোমরা নাই, রিয়া মালিহা শাকিল, তোমরা কি আছো? জি স্যার। বুঝতে পারছো না নাকি? কিছু বলছো না যে? বুঝতে কষ্ট হচ্ছে? সেটা তো বলতে হয় যে স্যার বুঝতে স্যার ক্লাস একটু স্যার কষ্ট হইতেছে স্যার বুঝতে। একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমি সে আলোচনাটা একেই করব। নাহলে যদি আমি 2 ঘন্টা কথা বলি, সিলেবাস শেষ করলাম কিন্তু তোমাদের কিছু মাথায় গেল না, তাহলে তো হবে না। বলছি এই বাংলা বাক্যটাকে তো তুমি ইংরেজি করতেই পারো যে হামিদ বই পড়ে, সহজেই। হ্যাঁ, হামিদ রিডস বুক। ওকে, এই বাক্যটা লেখার পরে কি তোমার এবার দেখতে কষ্ট হয় যে হামিদ এই বাক্যে সাবজেক্ট? না। তা হামিদ যেহেতু সাবজেক্ট এই বাক্যে, আর হামিদের সাথে যেহেতু অন্য কোনো বিভক্তি নাই বা অন্য কোনো অ্যাপোস্ট্রফি এস টেস কিছু নাই, ফলে নর্মাল হামিদ একেবারে পরে ক্রিয়ার সাথে সম্পর্কিত হয়েছে।
ফলে হামিদকে প্রথমত সাবজেক্ট ধরলাম, মানে কর্তা ধরলাম। আর ওই যে যে সাতটা বা ছয়টা, ওই ছয়টার যেহেতু একটাও নেই, তাই তুমি একে শূন্য বিভক্তি ধরবে। ফলে তোমাকে বলতে হবে কর্তৃকার শূন্য বিভক্তি। ঠিক একই ভাবে বসিরকে যেতে হবে, ট্রান্সলেট করলে কি হবে ইংরেজি দেখো তো। বসির যেতে হবে মানে যেতে বাধ্য তো বোধহয়, নাকি? হ্যাভ টু হ্যাভ টু। গো। তাহলে বসির হ্যাজ টু গো, তাই তো? তাহলে বসির তুমি কি করলা, এটা সাবজেক্ট যথারীতি। আহ বাংলায় বসিরকে সাবজেক্ট ধরছো, ইংরেজি করে বসিরকে সাবজেক্ট ধরতে পারলা। কিন্তু এবার তো বসিরের সাথে একটা বিভক্তির চিহ্ন আছে। এই বাক্যটাকে কি বলা যায় বসির যেতে হবে, এভাবে বলা যায়? যায় না। বসির যাবে, এটা বলা যেত। বা বসির যেতে বাধ্য, এটাও বলা যেত। খেয়াল করেছো? যদি বলতাম জি স্যার। বসির বসির যেতে বাধ্য, তাতেও এই বাংলা হয় বসির হ্যাজ টু গো। এবং তাতে আমার বাংলা করতে বসিরের সাথে কোনো চিহ্ন দিতে হতো না, যে বসির যেতে বাধ্য। তখন আমরা বসিরকে কর্তা তো ধরতে পেরেছি, সাথে সাথে বসিরের সাথে যে কোনো চিহ্ন নাই সেটাও তো ধরতে পেরেছি, নাকি? ফলে বসির হতো কর্তায় শূন্য, কিন্তু এখন আছে বসিরকে যেতে হবে। তাহলে বসির কর্তা, এটা তো ধরতে পারলাম, তাহলে কর্তৃকারক। এবার বসিরের সাথে যে চিহ্নটা আছে সেটাও তোমাকে মনে রাখতে হবে, কি সেটা? কে। ফলে এবার কর্তায় দ্বিতীয় বিভক্তি, কারণ কেটা দ্বিতীয় চিহ্ন। মানে এই ব্যাপারগুলো এইভাবে যদি না বোঝো, তাহলে তুমি কিন্তু অন্য সাবজেক্টের দিকে যে মানে ধরতে পারবে না কিন্তু। এই শুরুতে যদি আমাদের এইখানে কিছুটা অস্বচ্ছতা রয়ে যায়, বুঝছো? আচ্ছা, এবার যথারীতি ফেরদৌসি বলা হয়েছে। যদি বলতাম ফেরদৌসি শাহনামা রচনা করেছেন, ওকে, তাহলে ফেরদৌসি নরমালি কিচ্ছু তার সাথে যুক্ত হচ্ছে না। কিন্তু ফেরদৌসি দ্বারা শাহনামা, দেখো এবার কি দ্বারা দিয়ে আর রচনা করেছেন হতে পারে? না। এবার ওটা প্যাসিভ হয়ে যাচ্ছে। তাহলে তুমি এই সেন্টেন্সের ইংরেজি কি করবা বলো? ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। তুমি এই সেন্টেন্সকে যদি ইংরেজিতে নাও, তাহলে হবে শাহনামা হ্যাজ বিন রিটেন বাই ফেরদৌসি, নাকি? ওকে, এরকম না? শাহনামা হ্যাজ বিন রিটেন বাই ফেরদৌসি। আচ্ছা, তুমি এইবার কি সাবজেক্ট কাকে পাচ্ছ এই সেন্টেন্সের, বলো? এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স, এতে কি তোমাদের কোনো সমস্যা আছে? প্যাসিভ ভয়েসের সেন্টেন্স এটা, শাহনামা। প্যাসিভ ভয়েস। ফলে প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সে যে সাবজেক্ট হয়, ও আসলে অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? অবজেক্ট থাকে না? আর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে বাই যোগে যে আসে, ও আসলে অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? সাবজেক্টে থাকে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি তুমি অ্যাক্টিভে নিয়ে এসো, তাহলে তুমি কি লিখবা? ফেরদৌসি হ্যাজ রিটেন কাহানামা, এই তো। তখন বাংলা হতো ফেরদৌসি শাহনামা লিখেছেন। কিন্তু আমরা সেটি না করে বলছি ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। ফলে ওই ফেরদৌসি যদিও প্যাসিভ ভয়েসের অবজেক্টে গিয়েছিল বাই যোগে, কিন্তু ও তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, কিন্তু কি যোগে? বাই যোগে। তাই বাই দ্বারা, ওই যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা তৃতীয় চিহ্ন হবে। আর ফেরদৌসি যেহেতু কর্তাই, তাই এটা তখন হবে কর্তায় তৃতীয়া। আচ্ছা, যদি বলি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, দেখো তো, যদি রবীন্দ্রনাথে ঠিক দিই, মার্কিং করি, কি হবে? একই না? এই যে নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, আসতে পারে না? পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমার যাওয়া হয়নি এবার, এটা বলো। বলো, এই বাক্যের সাবজেক্ট কে? আমার যাওয়া হয়নি। হ্যাঁ, আমি। মানে আমি। কিন্তু এখানে কি আমি যুক্ত আছে না আমার আছে? আমার। আমার। ফলে আমির সাথে কিন্তু র এর যুক্ত হয়েছে। র এর কার চিহ্ন?
এই যে র এর, এর বা র, এটা ষষ্ঠী চিহ্ন। ফলে আমি কর্তা, কিন্তু আমির সাথে র এর যুক্ত হয়েছে, অতএব কর্তায় ষষ্ঠী। ঠিক আছে। আমার যাওয়া হয়নি, বা আমার আশা হয়নি, বা আমি যাব। আমি যাব যদি বলতাম তাহলে কি হতো বলো তো? স্যার উম, কর্তায় শূন্য। কর্তায় শূন্য। ওকে, তাহলে এটা আমরা বললাম কর্তায় ষষ্ঠী। আচ্ছা, এটা দেখো, এই বাক্যটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। পরেরটা এটা বলো কি হবে। গায়ে মানে না, আপনি বলুন। স্যার স্যার, এখানে কর্মে কি কর্মের সপ্তমী হবে? আচ্ছা, কর্ম কেন ধরেছো? গায়কে কি কর্ম? দেখো, না মানার কাজটা কি গায়ের লোকজন করছে না? ভিলেজার্স, গ্রামবাসী। জি স্যার। তাহলে এটা তো সাবজেক্ট, তারা মানে না। আচ্ছা, গায়ের লোকজন মানে না, নিজে নিজে মরো। ওই গায়ে মানে কিন্তু ওর শরীরে বা গায়ে এটা নয়। গায়ে মানে গায়ের লোক, গ্রামের লোকজন। গায়ে মানে না, আপনি মরুন। এটা কর্তা হিসেবে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, যদি বলি শিকারী বিড়াল গোফে চেনা যায়, বিড়ালে ডাক ডাক দিলাম। বলে দাও, শিকারী বিড়াল গোফে চেনা যায়, বিড়ালে ডাক দিলাম। বিড়াল কি এবার কি কর্তা? না স্যার। এবার কি কর্তা না, কিন্তু সাবজেক্টের শুরু মানে শুরুতে থাকতেই পারে, তাতে কোনো ব্যাপার না। এবার কি কর্তা? সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, ইট, ইট ওখানে কর্তা নাই কিছু। বিড়াল সম্পর্কে বলা হচ্ছে ওখানে। যদি বলি যে শিকারী বিড়াল ইঁদুর ধরে, এবার বিড়াল কি? কর্তা। এবার কাজ করছে বিড়াল, অতএব বিড়াল এবার কর্তা। এইভাবে আমাকে সাবজেক্টটাকে বুঝে নিতে হবে, এই বাক্যে কে সাবজেক্ট কে অবজেক্ট। ঘোড়ায় গাড়ি টানে, বলো কি আছে? গাড়ি টানার ঘোড়া কাজটা কে? এখানে কর্তা। কর্তা। কোন বিভক্তি আছে বলো? মানিয়া বলো, কোন বিভক্তি আছে ঘোড়ার সাথে? স্যার শূন্য। না, দেখো ঘোড়ায় এবার অন্তস্থ আছে। ওই যে আমরা আগের দিন অন্তস্থ বিভক্তি বলেছিলাম, বস্তায় বন্দি, বস্তা বন্দি, মনে আছে? জি বস্তায় স্যার। জি অন্তস্থ আ, তাহলে অন্তস্থ আ সপ্তমী বিভক্তির চিহ্ন। এখন এইটা তো তোমাকে মনে রাখতে হবে, আমি তো এইটা হয়তো এখন বলে দিচ্ছি, কিন্তু এটা তোমার তো মনে রাখা আর মুখস্থ রাখাকে সমান করতে হবে। হ্যাঁ, মনস্থ করতে হবে এটা। আমরা তো মুখস্থকে খুবই নেগেটিভ ভাবে দেখি। তাই একটা জিনিস খেয়াল করো, একদিকে স্যাররা বলেন যে মনে রাখতে হবে, এবং সেটা তৈরি হয় মুখস্থ শব্দে, না? আরে এটা মনে থাকে না কেন স্যার? মুখস্থ হয়েছে কিন্তু মনে থাকে না তো। দেখছো, দুইটা, দুই ধরনের শব্দ না? স্যার কাল রাত ধরে কি পড়া পড়ছি আর মুখস্থ করছি, কিন্তু স্যার কিছু মনে নাই। আরে ম্যাডাম, মুখস্থ করলে তো মুখে থাকবে, মনে কেন থাকবে? ফলে আমরা যেহেতু মুখস্থকে নেগেটিভ ভাবে দেখেছি ইতিমধ্যে, তাই বলবো আমরা মনস্থ করবো। ঘোড়ায়, আচ্ছা যদি বলতাম এটা ঘোড়া গাড়ি টানে, নালিহা কি হতো দেখাতো? স্যার কর্তায় শূন্য। কথাই শূন্য। হ্যাঁ। আচ্ছা, যদি বলতাম ঘোড়ার দ্বারা গাড়ি টানা হয়, স্যার তৃতীয়া। কথাই তৃতীয়া। ভেরি গুড, এই তো। বুঝতে পারছো না কেন? অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, কম বোঝো কিন্তু ওটা আনন্দের সাথে বোঝো, এবং ওই বোঝাটা তোমার কাজ, কাজের হোক। এই বাকিরা যারা আছো বুঝতে পারছো? রিয়া বা সাকিব আরো কে কে যেন ছিলে, ইব্রাহিম, আছে নাকি? এইবার দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? বলো, বুলবুলিতে ধান খেয়েছে। আর কর্তায় সপ্তমী।
হুম। বুলবুলি ধান খেয়েছে এমন বললে বলতে পারতো না? আচ্ছা, ওই ধানে দাগ দিই। কর্মে শূন্য স্যার। হ্যাঁ, কর্মে শূন্য। কর্মে শূন্য না? জি স্যার। কি বোঝা যাচ্ছে কিনা দেখো তো এখন। আচ্ছা, এই পরের বাক্যটা কি হবে দেখো। পরীক্ষা এলে চোখে জল আসে। বলো। পরীক্ষা এলে চোখে জল আসে, পরীক্ষাতে দাগ হইছে। এলে মানে কি? উম, আসলে, পরীক্ষা আসলে। তাহলে আসার কাজটা কে করছে? পরীক্ষা। পরীক্ষা। তাহলে তুমি যদি এভাবে ধরতে না পারো, আমি তোমাকে একটা টেকনিক শিখালাম, তুমি বাক্যটাকে ইংরেজির দিকে নিতে চাইবে, দেখবা যে ও কোন অবস্থায় আসে। তাহলে তুমি পরীক্ষা এলে মানে পরীক্ষা আসলে মানে হচ্ছে যদি পরীক্ষা আসে, এই তো নাকি দেখো তো, এটা না? আসলে মানে এই তো যদি আসে। তুমি যদি এটাকে ইংরেজি করতে চাও যে তুমি পড়লে পাশ করবে, ইংরেজি কি করবা? বলো, ইংরেজি কি করবা? ইফ ইউ রিড ইউ উইল পাস, এই তো। জি জি স্যার। স্যার। ইংরেজি গঠন করব কমপ্লেক্স সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজ, আর বাংলায় সেটিকে আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে নিতে পারলাম। কিন্তু ওই সিম্পলকে দেখো, ইংরেজিতে করা কিন্তু একটু ঝামেলা। তুমি পড়লে পাশ করবে, এই লেকে তুমি ইপ ছাড়া ইংরেজিতে লিখতে পারবে? পারবে না। তাহলে ইফ এক্সামিনেশন কামস, তাই না? এবার কান্না আসে, চোখে জল আসা মানে ধরলে কান্না আসে। কারণ তুমি যদি ভাবো যে পানি আনবা, তা আনতে পারো, আমার সেটুকার দিকে কাজের দরকার নাই। কিন্তু পরীক্ষা এলে এটুকুকে যে সাবজেক্টে পরিণত করা যাচ্ছে, সেটা কি বুঝছো? তুমি যদি ইপ না দিয়ে এরকম করো, যখন পরীক্ষা আসে তখন চোখে জল আসে, তাহলে তো তুমি হোয়েন দিয়ে করবে, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার চলে আসবে। পরীক্ষা শব্দটিকে কি সাবজেক্ট না হয়ে উপায় আছে? নাই, কর্তা হতেই হচ্ছে। ফলে তুমি কি করতে পারো দেখো তো। কর্তায় কি, পরীক্ষার সাথে কি কোনো বিভক্তি আছে? দেখো তো বোঝা যায় কিনা। পরীক্ষার সাথে কিন্তু কোনো বিভক্তি নাই। দেখো, আমি এভাবে বাক্যের মাধ্যমে তোমাদের কাছে ওটা পরিষ্কার করলাম, যা আছে এই। এতে তোমার বোঝার জায়গাটা আশা করতে পরিষ্কার হচ্ছে। সবকটা বিভক্তি নিয়ে আমরা কথা বললাম। এইবার একটু কর্তার প্রকারভেদ আমরা একটু দেখবো, তোমাদের জন্য এটা কাজে লাগতে পারে। মুখ্য কর্তা, দেখো, শিক্ষক পড়াচ্ছেন, পড়াচ্ছেন না, শিক্ষক পড়ছেন। দেখো তো পড়ার কাজটা কে করছে? শিক্ষক। শিক্ষক। তার মানে এটা সরাসরি শিক্ষক কাজটি করছেন, একে বলা হয় মুখ্য প্রধান কর্তা। কিন্তু এবারের বাক্যে কি হচ্ছে দেখো তো, শিক্ষক পড়াচ্ছেন, তাই না? মানে ছাত্রকে আরেকজনকে দিয়ে। যিনি করাচ্ছেন হ্যাঁ, কাজটা। হ্যাঁ, এইবার কিন্তু দেখো, অন্যকে দিয়ে কাজ করালে ওই মুখ্য কর্তাকে বলা হয় প্রয়োজক কর্তা। অর্থাৎ এইবার শিক্ষক পড়ার কাজটায় ছাত্রকে নিযুক্ত করেছে। ওকে, তাই শিক্ষক হয়েছে প্রযোজক বা নিয়োগকারী। প্রযোজক মানে তুমি মনে করবা নিয়োগকারী,
কাজে যিনি নিয়োগ করেছেন। হুম, এটা একটা কর্তা। কিন্তু ছাত্রকে পড়াচ্ছেন না, এবার পড়ার কাজটা করছে কে? ছাত্রই পড়ছে, কিন্তু এই বাক্যে কিন্তু তার লেখা নেই। বাক্যে যেভাবে লেখা আছে সেভাবে মনে হচ্ছে শিক্ষক ওই ছাত্রকে পড়ার কাজে নিযুক্ত করেছে। ফলে দেখো এই বাক্যে ছাত্র হয়ে উঠেছে নিযুক্ত কর্তা বা প্রযোজ্য কর্তা, অর্থাৎ শিক্ষক ছাত্রকে ওই কাজটায় নিযুক্ত করেছে। বলা হচ্ছে এই নিযুক্ত কর্তা কর্মপদ হিসেবে বিবেচিত হবে, এটাকে কারকের বিবেচনায় তুমি কর্তা বলতে পারবে না। কথাটা বোঝা গেল কিনা দেখো তো। তাহলে কারকের বিবেচনায় কর্তা হবে কি? মুখ্য কর্তাটা কর্তা হবে, কিন্তু প্রযোজ্য কর্তা কারকের বিবেচনায় কর্তা হিসেবে বিবেচিত হবে না। কি হিসেবে বিবেচিত হবে? কর্মপদ হিসেবে। মা শিশুকে দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন তারপর? তাহলে মা কর্তা, দেখাচ্ছেন ক্রিয়া, আর শিশু এটা প্রযোজ্য কর্তা। মা নিযুক্ত করেছে, কিন্তু সে কারকের বিবেচনায় কর্তা নয়। কোন দিকে যাবে? কর্মপদের দিকে যাবে। এই কথাটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের কারকের হিসাবে। কথাটা মোটা দাগে এখানে লেখা লাল করে দিয়ে, এটা কিন্তু লেখা নেই সব জায়গায়, কিন্তু তোমাদের কারকের বিবেচনার জন্য এটি লাগতে হবে। আর একটা জিনিস এখানে মাথায় রাখো, কর্তা চার প্রকার, সেটা বুঝলাম। ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কেন? হচ্ছে যখন দুই কর্তা এক জাতীয় কাজ করবে। রাগে মহিষে এক ঘাটে জল খায়, বুঝতে পারো? বাঘ আর মহিষ দুইটা ভিন্ন কর্তা, কিন্তু জল খাওয়ার কাজ করছে একসাথে। বাঘে মহিষে জল খাচ্ছে একসাথে ভয়ের চোটে, এমন কখনো কখনো বলা হয় আর কি। বাঘে মহিষে কোন সমাস হবে কইতে পারবা? কও তো, কই? আছো তোমরা নাকি বাদ গেলা সবাই? অলোক দ্বন্দ্ব স্যার। অলোক দ্বন্দ্ব, গুড। কেন অলোক দ্বন্দ্ব বলতে? বিভক্তির লোক হচ্ছে না। আচ্ছা, এই কথাটা আর কার কার মাথায় এসেছে অলোক দ্বন্দ্ব এটা বলার আগে? বলো তো, আছো কে কে? তিনজনই তো আছো মনে হয়, নাকি না চারজন আছো? ফারহান যদি থাকো তাহলে চারজন আছো, তিনজন আছো, আমি বাদে। তা উত্তর দিচ্ছ না কেন? বাঘে মহিষে অলোক দ্বন্দ্ব, বিভক্তি লোপ হয়নি, এবং একই সাথে এরা কর্তৃকারক। বলো কর্তৃকারক কোন বিভক্তি হবে? বলো। সপ্তমী স্যার। সপ্তমী স্যার। সপ্তমী। কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ফলে আমাদের আলাপে এইবার কর্তৃকারক আমরা শেষের দিকে যেতে পারি। আরেকটা ব্যাপার এখানে এসে গেছে, ইতোমধ্যে আমি এই শব্দটিকে ব্যবহার করেছি যে প্যাসিভ ভয়েস হিসেবে নাম নিয়া, কিন্তু তোমাদের বাংলার জন্য যে নামটা আছে সেটা সে সময় তোমার মুখে আসেনি। যে একটা হচ্ছে কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে কর্মবাচ্য। আমরা ওই আলোচনাটা বাচ্যের প্রকার ভেদের সময় করি, কিন্তু এখানে আমরা ওই বাচ্য বা প্রকারভঙ্গির দিক থেকে কর্তার বিভাজনের জন্য নিয়ে এসেছি যে তিন প্রকার। দেখো ওই যে আহ কিন্তু এটা তিন প্রকার বলা বইয়ে আছে। বলছে কর্তৃবাচ্য তো একটা বাচ্য, তার ভিত্তিতে তো কর্তা একটা প্রকার আছে, অর্থাৎ কর্তৃবাচ্যের কর্তা। কিন্তু সেটি আসলে বিভাজন হিসেবে কেন নাই আমি বুঝতে পারছি না। তবে হওয়া উচিত চার প্রকার। যেমন পুলিশ চোর ধরেছে, এইবার পুলিশ হচ্ছে কর্তৃপক্ষের কর্তা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের কর্তা। আর পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে,
এখানে পুলিশ ইংরেজি লেখার ক্ষেত্রে অবজেক্টে চলে যায় যে বাইযোগে অবজেক্ট, কিন্তু সে আসলে বাংলার বিবেচনায় কি হবে, কর্মবাচ্যের কর্তা। কর্মবাচ্য কোনটা, তাহলে প্যাসিভ ভয়েসকে নাম দেওয়া হচ্ছে কর্মবাচ্য। আর ভাববাচ্যের কর্তা, এই জায়গায় তুমি আরেকটা আলোচনা একটু জানতে পারবে, ব্যাপারটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। ভাববাচ্যটা তুমি চিনবে কিভাবে, তার একটা উদাহরণ তোমাকে আমি বলে দিই। উদাহরণ মানে একটা টেকনিক আর কি, আমি সেটি বলতে চেয়েছি। উদাহরণ তো এখানে আরো অনেক আছে, বা আরো তুমি তৈরি করতে পারবে। আচ্ছা, ধরো, বলো তো কাম মানে কি? সিওএমই কাম, আশা। আশা। কাম মানে আসা গেল। গো মানে যাওয়া, যাওয়া। ইট মানে খাওয়া। হুম। সে মানে বলা। এগুলো সব ক্রিয়া না? ক্রিয়া। আচ্ছা, তুমি গো মানে যে যাওয়া করবা, আমি আই গো। আচ্ছা, আই গো, একে কি তুমি বাংলা করতে পারো যে আমি যাওয়া? এই আমি বাংলা করা যাই। যায়? আচ্ছা। দেখো, এই যে বাক্যে এসে ক্রিয়া রূপে চেঞ্জ হয়ে যায়, খেয়াল করেছো? যাই হয়ে যায় না? তার মানে গো মানে যে যাওয়া, সেটা কিন্তু আর বাক্যে এসে নাই। একটা ধরন তো বুঝলা, কিন্তু তুমি খেয়াল করবে যখন কোনো বাক্যে ইংরেজির সরাসরি শব্দকে ব্যবহার করা হয় ক্রিয়া রূপের, যে ক্রিয়ার, যেমন ইট মানে খাওয়া, বা সে মানে বলা, বা কাম মানে আসা, এই যে যে শব্দটা, এই শব্দটাকে যখন সরাসরি বাক্যে ব্যবহার করা হবে, তখন ওই বাক্যের রূপটা তৈরি হবে ভাববাচ্যের রূপ। যেমন আমার বলা হয়েছে, ওকে, এটা ভাববাচ্য। আমার শোনা হয়েছে, ভাববাচ্য। কিন্তু আমি শুনেছি, আচ্ছা, শুনেছি কি কোনোটার বাংলা হতে পারে কোনো ইংরেজির? এর মানে কি কখনো শুনেছি বাংলা হতে পারে? না। আমি কি, আমার যাওয়া হয়েছে, আমার দেখা হয়েছে, আমি দেখেছি। খেয়াল করো কোনটা ক্রিয়ায় রূপ তৈরি ভিন্নতা নিয়েছে, আর কোনটা ক্রিয়া ভিন্নতা নেয়নি। বলতে চেয়েছি, যখনই ইংরেজি যে ক্রিয়াপদটা আছে, ভার্বটা, তার যে সরাসরি বাংলাটা পাওয়া যায়, সেই বাংলাটা যখন বাক্যে ব্যবহার করা হয়, তখন ওই বাক্যটাকে বলা হয় ভাববাচ্য। আর ওর কর্তাকে বলা হবে ভাববাচ্যের কর্তা। খেয়াল করো, আমার যাওয়া হবে না, তোমার কখন আসা হলো। খেয়াল করেছো? এইরকম যখন হবে, তখন আমরা কর্তাটাকে কি কর্তা ধরে নেব? ভাববাচ্যের কর্তা। তোমার কখন আসা হলো, এই যে যে বাক্য। তোমার কখন যাওয়া হবে, কখন পৌঁছানো হয়েছে। খেয়াল করো, পৌঁছানো। কখন পৌঁছিয়েছো, যদি এটা বলা হয়, তাহলে সেটি আর ভাববাচ্য নয়। এই ব্যাপারটা কি বোঝা গেল কিনা? আরেকটা মার্কার তোমাকে দিই। ভাববাচ্যের এই ধরনের বাক্য তৈরি করতে হলে তখন কর্তার সাথে ষষ্ঠী বিভক্তিকেই রাখতে হয়। দেখো, তুমি কখন আসলে, তুমি, আর তুমি কখন আসা হলো, এটা বলা যাবে? সম্ভব? বলো তো। না। ফলে ওই বাক্য তৈরি করতে গেলে আমাকে দুটো দিকে খেয়াল রাখতে হচ্ছে। বলো, মোটা দাগে দুটো দাগ কি, দুটো দিক কি কি বললাম? কর্তার সাথে ষষ্ঠী বিভক্তি, আর ক্রিয়ার সরাসরি রূপটা। টেন্স অনুযায়ী কোনো রূপ তৈরি হবে না। যেমন আমি শুনেছি, এটা কোন টেন্সে যাবে বলতো? আমি শুনেছি, দেখে, আমি শুনেছি, বলো একজন, এটা কোন টেন্সে যাবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। বাংলা কি হবে?
এই প্রেজেন্ট পারফেক্টের বাংলা বলো। আমরা কালেরটা বলতে চেয়েছিলাম, ওখানে হলে বাংলা কথাই কইতাম কালের। টেন্স প্রেজেন্ট পারফেক্টের কথা কইয়া বাংলায় আসতাম, কিন্তু বাংলাটা নিতে পারবো না। আসলে প্রেজেন্ট কি বর্তমান, আর পারফেক্ট কি পুরা পুরা ঘটিত। ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান, শোনার কাজটা আমি পরিচ্ছন্ন ভাবে করে ফেলেছি তোমাদের, তাই আমি শুনেছি। এটা পুরোপুরি ঘটে গেছে। দেখো এবার আমি যদি বলি একে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি শুনি, খেয়াল করছো, আমি শুনি। আমি যদি বলি যে আমি পাস্টে ইনডিফিনিটে যাবো, তাহলে আমি শুনেছিলাম। খেয়াল করো, ক্রিয়ার রূপের চেঞ্জের কারণে কালকে তুমি নির্ধারণ করছো। কিন্তু সরাসরি যদি বলি আমার শোনা হয়েছে, তাহলে আমি ইংরেজি থেকে সরাসরি যে বাংলাটা পাচ্ছি সেটাকে ব্যবহার করেছি। ফলে আমার শোনা, এটা ব্যবহার করতে গেলে আমার শোনা হয়েছে, তখনই আমি আর বলতে লিখতে পারছি না, লিখতে হচ্ছে আমার। দুটো জায়গায় চেঞ্জ এসেছে, কোন দুটো জায়গায়? কর্তায় ষষ্ঠী বিভক্তি, ক্রিয়ার রূপের কাল নির্বিশেষে যে রূপটা। এই শোনা শব্দটি দ্বারা কি তুমি কোনো কাল নির্ধারণ করতে পারো? আসা দ্বারা কি তুমি কোনো কাল নির্ধারণ করতে পারো? যাওয়া দ্বারা কাল নির্ধারণ করতে পারো? পারবে না। এই হবে বা হলো দ্বারা কাল নির্ধারণ করা যাচ্ছে। বোঝা গেছে? ভাববাচ্যের কর্তাটা এরকম। কর্মকর্তৃবাচ্যের কর্তা বলতে যে শোনো, ওই বাচ্চা কোনো কর্তা থাকবে না, কর্মটাই এমন আচরণ করবে কেমন জানো, সে বেটা কর্তার কাজ করছে। এই যে বাঁশি বাজে, এবার বাঁশি কি নিজে নিজে বাজে? কিন্তু এই বাঁশি বাজে কোথায় রে? খেয়াল করো, বাঁশি বাজে কোথায় রে? মানে কেমন যেন বাঁশি নিজেই বাজার কাজ করছে, কিন্তু ওটা তো বাজানোর জন্য কেউ না কেউ ওখানে আছে, সে বাঁশি বাজাচ্ছে। কিন্তু আমরা বলছি বাঁশি বাজে কোথায় রে? আসলে কে বাঁশি বাজায় রে, এই কথাটাই বলা উচিত ছিল। তখন কেটা হতো কর্তা, বাঁশিটা হতো কর্ম। কিন্তু আমি ওই কর্মটাকেই এমন করে বলছি কেমন যেন সে কর্তার কাজ করছে। এই ব্যাখ্যাটা বোঝা গেল কিনা দেখো তো। এইভাবে কর্ম যখন কর্তার কাজ করে, তখন তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য, অর্থাৎ কর্মকর্তা রূপে অবস্থান নিয়েছে। আমি কিন্তু একই সাথে তোমাদের এখানে কারকের সাথে ক্রিয়ার আলোচনা কিছুটা করলাম, কালের আলোচনা কিছুটা করলাম, এবং সাথে সাথে বাচ্যের প্রকারভেদের জায়গাটা পেলে বলছি তিন প্রকারের বাচ্য বলা যাবে না, বাচ্চার ভিত্তিতেও কর্তা চার প্রকার, এমন আলোচনা আমি তোমাদের যৌক্তিকভাবে দিতে চাইলাম। এইভাবেই লেখা আছে বইয়ে তিন প্রকার, তাই বলবো যে যদি প্রশ্ন এসে যায় তাহলে তিন প্রকারই দিও। কারণ ওই আরেক প্রকারকে আসলে কর্তা বোঝানোর জন্যই নিয়ে আসা হয়। আমাদের কর্তৃকারক নিয়ে আর মোটা দাগে কিছু নাই, যে আলোচনা আছে ওটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য কেজও হতে পারে বলে মনে হয়। আমরা কর্মকারককেও ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, শুধু তোমাদের বোঝার জায়গাটাকে একটু পরিচ্ছন্ন করছি, দেখো। আচ্ছা, ডাক্তার ডাকো, কে ডাকবে ডাক্তার, বলো তো। বলো ডাক্তার কে ডাকবে? তুমি নিশ্চিত যেভাবে বলা হয় যে ডাকো, তাহলে তুমি হচ্ছে বাক্যের কর্তা। আচ্ছা যদি বলি ডাক্তার ডাকে, ডাক্তার ডাকে, এবার ধরো ডাক্তারকে আমি টিক দিলাম, বলো কি হবে, কোন কারক হতে পারে? কই? কর্তৃক কারক। হ্যাঁ, কর্তৃকারক কারক, কারণ এখানে ডাক্তার নিজে ডাকছে। হ্যাঁ, ডাক্তার ডাকে মানে আমি একজনকে আমাদের বলছে তোমার ডাক্তার ডাকে, এই তো। জি স্যার। আচ্ছা এই বাক্যটা তাহলে সেরকম হতে পারে না যে সে ডাক্তার ডাকে, সে তখন ডাক্তার ডাকে, এরকম হতে পারে না? তাহলে ডাক্তারকে কি তুমি কর্মে শূন্যও বলতে পারছো না, দেখো তো।
বলছি যে ওটা আমি একটা ব্যর্থকতার আবিষ্কার করলাম, বলছি সেটি করা যায়, কিন্তু এই বাক্যটা সাধারণত এমন ভাবে আছে, আমরা তো আর সেকে আনতে পারছি না। আবার এই বাক্যের বিশেষ্য পদ যেটা আছে তাকেই কর্তা হিসেবে ব্যবহার করা যাচ্ছে। ফলে সে ডাক্তারটাকে এই বিবেচনায় গেলে ডাক্তার কর্মপদ ঠিক আছে, কিন্তু এই বাক্যটা সেই বিবেচনায় যাওয়ার সুযোগ নেই। একেবারে নর্মাল ডাক্তার ডাকে, মানে ডাক্তার ইজ ক্লাসে কল। ক্লাসে ক্লাসে একটু পরে ফোন করো। হ্যাঁ, তার মানে ডাক্তার কর্তৃকার। কিন্তু যদি বলতাম যে ডাক্তারকে ডাকে, এবার দেখো তো এবার কি সে কি আমি নির্দিষ্ট করে দিয়েছি না যে সে না, সে এই পদটা এখানে আছে। হ্যালো। এদিকে ডাক্তারকে ডাকে। সাড়ে একটা বাজে সাড়ে না পরীক্ষা পিছিয়ে দিচ্ছে। ওই দেখো তো, পোলাপান গেছিল, ওইটাই করে তুমি নিয়ে একটু মাইক্রোফোন অফ করে নিয়ে বলো, কথা বলো যদি কেউ বলতে চাও। ওই ওষুধটা জলটা দিয়ে দাও। হুম। হাসো তো, এবার কি বুঝতে পারছো? দেখো তো, যদি বলি ডাক্তারকে ডাকে, ডাক্তারকে এবার কিন্তু ডাক্তারকে নিশ্চিত রূপে কর্ম, এবার কিন্তু আর কর্তায় নেওয়া যায় না। স্যার এখান থেকে কর্মের বড় আর বুড়ো বাইরে তৃতীয়া। দ্বিতীয়া, হ্যাঁ। অর্থাৎ এইভাবে আমরা বুঝতে পারবো যে কে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, না না, ওটা আমি বলতে পারবো না, ওটা তুমি নিয়ে আসছো নিমাই স্যারের কাছে শুনতে হবে। স্যার যদি টানিয়ে দেওয়ার কথা বলেন যে স্যার আমরা প্রিন্ট দিয়ে নিয়ে আসছি, আমি মানে এভাবে তোমরা টানানোর কথা ভাবছো, কিন্তু এরকম তো কখনো আগে পরে ব্যানার টানানো হয়নি। ওইভাবেই গেট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, বুঝছো? আগে স্যারের কাছে শুনে নাও। আর এখন এখন রাতেই দেওয়ার দরকার নাই, কালকে তো দিন আছে, তারপরের দিনের পরের দিনই তো পূজা। এখন আপাতত রাখো, ঠিক আছে? এখন কাছে রাখো, কালকে কথা বলে দেবো দিয়ে নেয়। ঠিক আছে। তাহলে এই বাক্যটা দেখো যে আমাকে একখানা বই দাও, এটা কি হচ্ছে? কে দেবে বইটা? কর্তা আছে এই বাক্যে, দেখো তো। না স্যার, ওই একদিনই তুমি এই বাক্যে কর্তা, এই বাক্যে কর্তা হচ্ছে তুমি। আর আমাকে একখানা, আমাকে হলো বই, একখানা তো একটা অ্যাডজেক্টিভ বইয়ের, না? দেখো তো, তোমাদের এখন একটা ধারণা তৈরি হয়েছে না? যদি জি। ধারণা তৈরি হয়, দেখি এবার কি হয় বলো। রবীন্দ্রনাথ পড়লাম, তো অল্প করে কর্মে শূন্য। রবীন্দ্রনাথকে পড়লাম, আর চাইলাম না। কর্মের তৃতীয়া। দ্বিতীয়া। হ্যাঁ। আচ্ছা, তাকে বলো, তাকে বলো। কর্মে কারণ তৃতীয়া। আপনি যে কথা দিয়ে আপনি টাইমটা দিয়ে বলো কর্মে কি? তৃতীয়া একটা কইছি 2 থেকে 5 মিনিটে দিবি। আছে বলে স্যার, কর্মে তো ধরতে পারছি, বিভক্তি কোনটা, না? স্যার, তাহলে তৃতীয়া। দুই কর্মে দ্বিতীয়া। জি আচ্ছা, স্যার। আচ্ছা, যদি তুমি দ্বিতীয় বিভক্তি কে উঠাই দাও, তাহলে তা বলো, কি হয় এটা? হয়? আচ্ছা, তোমরা কি ওই যে নাটকে, আন্তরিক নাটকে শুনেছো, তোমাক এ কথা বললাম, তোমাক তাক যেতে বললাম, শুনছো এটা? তাক, দেখবো ওই যে আঞ্চলিক কিছু নাটক আছে তাতে এইসব শব্দ ব্যবহার করা হয়। তুমি যেটা বলেছো, এটাকে সেইভাবেই নেওয়া হয়েছে,
যে তাকে বলো এটা কর্মে দ্বিতীয়া, কিন্তু আমার কাছে এটাকে কর্মে দ্বিতীয়া মনে হয় না। আমার কাছে এটাকে মনে হয় কর্মে সপ্তমী। বুঝতে পেরেছো? দেখো, কে বিভক্তি বাদ দিলে এখানে আর কিছু থাকে না, সেটা আর কর্মপদ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। তাক, এটা কর্মপদ। ফলে ওই যে পরলোকে গত, মনে আছে? আমরা সমাস পড়ার ক্ষেত্রে বলেছিলাম যে কে ওখান থেকে বাদ দেওয়ার সুযোগ নাই, ওখান থেকে কে এর এ বাদ দিতে হয়। ঠিক এখানেও তাই হবে, কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিয়েছি এইভাবে বইয়ে লেখা আছে। আমি যে সূক্ষ্ম আলোচনাটা করছি সেটি ধরতে পারছো কিনা একটু বলো, যে এর সাথে কেটা এখান থেকে লোপ হয়নি। ওখানে মূলত মূল শব্দ তোমাক বা তাক, হ্যাঁ, এবং তার সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ এটা কর্মে সপ্তমী হওয়া উচিত। ওকে, তোমরা কর্মে দ্বিতীয় বলেছ, তাতে চলো। এবার আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে, বলো কি আছে? হ্যাঁ, স্যার, কর্মের সপ্তমী। কেন এবার কর্মে সপ্তমী? কারণ স্যার, ত্রাণ করবে তো তুমি, হুম। ত্রাণটা করবে হচ্ছে আমাকে, এই কারণে হুম। আমার এটা সপ্তমী। ও আমি তো কেন? এখানে কি আমার শব্দের সাথে এ যুক্ত হয়েছে তাই মনে হচ্ছে তোমার? এই, তা কি হয়েছে না আমার শব্দের সাথে রে যুক্ত হয়েছে বলতো? মন যায়। হ্যাঁ, আমার শব্দের সাথে এ যুক্ত হয়েছে। রে, রে, আমার সাথে রে যুক্ত হয়েছে। আমা, আমা হতে এই আমার সাথে রে যুক্ত হয়েছে। আমার, তুমি এই বাক্যটাকে তুমি করিবে ত্রাণ আমার, এরকম কখনো হয় না। ফলে এটা হবে কর্মে, ওই যে কে রে দিগকে, কে রে, এটা সেই রে। ফলে এটাও কর্মে দ্বিতীয়া। দেখো, বিভক্তিটা এখন ধরতে একটু কষ্ট হচ্ছে বা কিছুটা ডিপলি ভাবতে হবে, কিন্তু তোমরা কারকটা ধরে ফেলেছো, তাই তো? আচ্ছা, তোমার দেখা পেলাম না, বলো এটা কি ধরনের বাক্য? এটা যে ভাববাচ্য, সেটা কি বুঝতে পারছো? হুম? তোমার দেখা পেলাম না, এটা ভাব পাচ্ছ, কি কারণে ভাব পাচ্ছ আমাকে একটু বলতে পারবা, যে এই কারণে এটা ভাব পাচ্ছ? কই আছো না? তোমার দেখা পেলাম না, এ কই, তোমরা কি আছো? হ্যাঁ, আসছি স্যার। এ, ক্লাস থেকে তো কে কে, একজন আছে নাকি তুমি শাশ্বত? আর কি আমাদের ফারহান আছো? স্যার, এখন শুধু মানে স্টুডেন্টের মধ্যে আমি আছি। ও আচ্ছা। আচ্ছা বলো তাহলে, তুমি দেখি তোমাকে নিয়ে চালিয়ে যাই, বলো। ভিতর দিকে তোমার তুমি তো, তুমি যদি এটাকে ভাব পাচ্ছ, যদি বুঝতে পারো যে ভাব পাচ্ছ, তাহলে কিসে কিসের মাধ্যমে ভাব পাচ্ছ এটা সেটা বোঝা যাচ্ছে, বলো তো। স্যার, এই যে আর হাঁসটা ষষ্ঠী বিভক্তি, সাইড আর ইংরেজি থেকে সরাসরি ক্রিয়ার রূপটা। হুম। জি দুটো জায়গা। আচ্ছা, এইবার বলো যে তোমার কথাটিতে দাগ দেওয়া আছে, কোন কারক হচ্ছে? বলে এটা কর্মকারক, কারণ পেলাম না মানে আমি। ওকে, আর কর্মে তোমার, যে তোমার সাথে রয়ের, তাই ষষ্ঠী বিভক্তি। হুম। গুরুজনে করণতি। গুরুজন থাকা কার বাড়িতে পড়াইতে ওই না নিতাম না, তুমি গেলাম দেখা থাকতে মনে করি গু- জায়গা তুমি স্যার, কর্মের সপ্তমী।
কর্মে সপ্তমী। এবার গুরুজনকে করোনতি। কর্মে তৃতীয়া। কর্মে দ্বিতীয়া, গুরুজনকে করোনতি। ওকে। দেখো এবার দ্বিতীয়া গুরুজনকে করেছো, কিন্তু এটাকে কর্মে চতুর্থী বলা হয়েছে। গুরুজনকে, দেখো এবার কেটাকে তুমি ওই যে জন্যতে নিতে পারো, গুরুজনের জন্য। এই কারণে এটাকে আমরা চতুর্থীতে নিয়েছি। আচ্ছা, ছেলেটিকে পড়াও, কি এটা? এটা তো কর্মের তৃতীয়া। কর্মে দ্বিতীয়া, তুমি ছেলেটিকে পড়াও। এক ঘুম ঘুমিয়েছি। এটা স্যার কর্মের শূন্য। কর্মে সুন্দর, গুড। আচ্ছা, যে ঘুম ঘুমিয়েছি এর ভিতরে একটা ঘটনা আছে, কি সেটা? বলছে ক্রিয়াটা ঘুমিয়েছি, সেখান থেকে এই ঘুমটা তৈরি হয়েছে। তাই এই ঘুমটাকে বলা হয় সমধাতুজ কর্ম, অর্থাৎ সমান ক্রিয়ামূল থেকে কর্ম এবং ক্রিয়া উৎপন্ন হয়েছে। শাশ্বত এটা বুঝতে পেরেছো? দেখো তো, যেমন আরে গাছে এমন ফলা ফুলেছে, এমন ফল ফলেছে, খেয়াল করেছো? মানে স্যার মানে কর্মটা হয়তো ক্রিয়ার সাথে প্রায় সমান সমান হ্যাঁ, উপযুক্ত। ক্রিয়ার মূল যেটা ফলেছে, তার মূল ক্রিয়া, তার মূলই হচ্ছে ফল। আবার সেটাই এখানে এসেছে। সে এমন বলা বলেছে, খেয়াল করো, বলা এবং বলেছে একই জায়গা থেকে এসেছে। সে এমন দেওয়া দিয়েছে, এই যে যে অবস্থা, এটাকে বলা হয় সমধাতুজ কর্মপদ ও সমধাতুজ ক্রিয়াপদ। যদিও সমধাতুজ ক্রিয়াপদের কথা নাই বইতে কোথাও, আমি বলতে চাই আর কি, যে আরেকটা ক্রিয়া আমাদের তৈরি হওয়া উচিত যেটা সম ধাতুজ ক্রিয়া। সমধাতুজ কি জন্য বলছে? কর্মের সাথে ধাতুটা সমান, তার মধ্যে কর্ম ঘুম, আর ঘুমিয়েছি এর ধাতুটাও ঘুম, এক। আচ্ছা, তাহলে আমাদের বোধহয় আমরা দুটো ক্রিয়াপদ শিখলাম, দুটো কারক শিখলাম। এবার কর্ম চার প্রকার, দেখো সকর্মক ক্রিয়ার কর্ম। এখানে একটু ভিন্ন আলোচনা, আসলে খুব বিশেষ আলোচনা ছিল, কিন্তু আমার একটু মানে অবাক লাগছে, বুঝছো শাশ্বত? এখন তো তুমি আর আমি আর বোধহয় ফারহান আছে, তো আমরা আর আলোচনা, ফারহান কই তুমি? আমরা বোধহয় আর আলোচনা যদি না এগোই, তাই না? তাহলে খারাপ হয় না? ক্লাস তো কম সময় হলো না। স্যার তাহলে আ- আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, এ পর্যন্ত আজকে থাকবে, বাদ দেবো। কি ফারহান, কি বলো? ওকে স্যার, আজকে এই পর্যন্ত থাকতে। হ্যাঁ, পরীক্ষা আসতে বুঝছি, স্টুডেন্টটা বোধহয় ক্লাসে অতটা মনোযোগ পাচ্ছে না। হ্যাঁ, ঠিক পরীক্ষা আছে তো। তাহলে ফারহান, ওকে, ওকে, থ্যাংক ওকে, ইউ। ধন্যবাদ স্যার।